ইতিহাসের চাকা যখন ঘোরে তখন কাউকে সে আস্তাকুড়িতে যেমন ছুঁড়ে ফেলে দেয়, আবার কাউকে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জাগিয়ে তোলে। আসলে সময় যখন বদলায় তখন মানুষও বদলে যায়, ভাবনারও বদল ঘটে, আর বদলে যায় রাজনীতির সব হিসেব নিকেশ। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যাকে প্রায় 2 দশক ধরে বলা হয়েছে দুর্নীতির বরপুত্র, যার নামে একসময় ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছিল, যাকে আড়ালে আবডালে বলা হতো বাংলাদেশের রাজনীতির ডার্ক প্রিন্স, যাকে নিয়ে ভারতের বহু বিশ্লেষক মনে করতেন তার হাতে ক্ষমতা গেলে ভারত বাংলাদেশের সম্পর্ক অস্থির হয়ে উঠবে, যাকে ঘিরে বহু বিতর্ক, বহু মামলা, আন্তর্জাতিক নজরদারি সব কিছু ছিল। সেই মানুষটি আজ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। গত বছরে 2025 সালের এক কনকনে শীতের রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করা একটি বিশেষ বিমান থেকে নেমে এসেছিলেন সেই বিতর্কিত মানুষটি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে যখন তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন, তখন বাইরে লাখো লাখো মানুষের গগনভেদী গর্জন। সবাই অবাক হয়ে দেখল বাংলাদেশের মাটিতে নতুন এক কর্ণধার উপস্থিত হয়েছেন। বলা বাহুল্য, অচিরেই সংসদ নির্বাচনের মাধ্যমে তার দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়ল, আর আজ তিনিই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। তবে গতকাল যখন তিনি প্রধানমন্ত্রীর পদে শপথ নিচ্ছিলেন, তখন আমরা ভারতীয়রা যারা আমরা ভারত থেকে সেই অনুষ্ঠান দেখেছি, আমাদের মধ্যে কিন্তু বহু প্রশ্ন উঠেছে, প্রশ্নের পর প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি সাউথ এশিয়ার জিওপলিটিক্সে বদল আনতে পারবেন? ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে তিনি কি এমন কোনো অধ্যায় তৈরি করতে পারবেন যেখানে বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে? ভারত বাংলাদেশের মধ্যে নতুন সেই সুসম্পর্ক তৈরি করতে তিনি কি আদৌ সফল হবেন, নাকি পুরনো সেই ইতিহাস আবার ফিরে আসবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের গল্পটা বুঝতে হলে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। সেই 1971 সালে যখন বাংলাদেশের জন্ম হচ্ছে, তখন ছোট্ট শিশু তারেক রহমান, যার ডাকনাম ছিল পিনু, তিনি কিন্তু কোনো রাজপ্রাসাদে ছিলেন না। একদিকে তার বাবা জিয়াউর রহমান যখন রণাঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করছেন, তখন অন্যদিকে মাত্র 6 বছরের শিশু তারেক রহমান তার মা খালেদা জিয়ার সাথে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে তার শৈশব শুরু হয়েছিল জেলের 4 দেওয়ালের ভিতরে রাজবন্দী হিসাবে। শোনা যায় বাংলাদেশের সেই উত্তাল সময়ে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ রাজবন্দী। তা অচিরেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, আর পরবর্তী বহু ঐতিহাসিক ঘটনার পর বাবা জিয়াউর রহমান 1977 সালে রাষ্ট্রপতি হলেন। 1981 সালে তিনি খুন হলেন, আর সেই ঘটনার 10 বছরের মাথায় 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হলেন মা খালেদা জিয়া, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব নিলেন। জীবনীকাররা বলেন মা বাবা দুজনেই প্রভাবশালী ছিলেন বলে রাজনৈতিক ক্ষমতা সবসময় তারেক রহমানের ড্রয়িং রুমে ঘোরাফেরা করেছে। অর্থাৎ ক্ষমতার চামচ মুখে নিয়েই তিনি রাজনীতির মাঠে পা রেখেছিলেন। মায়ের প্রধানমন্ত্রিত্বকালেই 2001 থেকে 2006 সালের মধ্যে তিনি ঢাকার বনানীতে তৈরি করলেন একটা প্যারালাল পাওয়ার সেন্টার, সমান্তরাল ক্ষমতা কেন্দ্র, নাম হাওয়া ভবন। সেটাই ছিল তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কার্যালয়। কিন্তু 2007 সালে বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ অস্থিরতা প্রকট হয়ে উঠল, আর বিভিন্ন মহলের তরফ থেকে তারেক রহমানের সেই হাওয়া ভবনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, রাষ্ট্রীয় দরপত্রে অনিয়ম, 10% কমিশনে বাণিজ্য, এসব গুরুতর অভিযোগ উঠতে শুরু করলো। অভিযোগ করা হয়েছিল যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতির একটা পদ্ধতিগত রূপ, একটা নির্দিষ্ট সিস্টেম তিনি নাকি চালু করেছিলেন, এবং যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তিনি বিদেশে পাচার করেছেন। এমনকি 2004 সালের গ্রেনেড হামলা
এবং 10 ট্রাক ভর্তি অস্ত্র মামলা, সে সময়ে সেই মামলায় তিনি সরাসরি অভিযুক্ত হয়েছিলেন। অবশ্য বিএনপির সমর্থকরা বরাবরই এই অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অতিরঞ্জিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মনে করে এসেছেন। এই সময়টিতেই কিন্তু তারেক রহমানকে অনেকেই রাজনীতির ডার্ক প্রিন্স বলতে শুরু করেন। 2007 সালের প্রথম থেকেই রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে এবং তার সাথে সাথেই তারেক রহমানের জীবনে এক বিশাল বিপর্যয় নেমে আসে। দুর্নীতির ব্যাপক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জেলে থাকাকালীন তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে তার দল দাবি করে। ফলশ্রুতিতে 2008 সালের 11ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে তিনি, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ইংল্যান্ডের লন্ডন শহরে পাড়ি জমান তারেক রহমান। আর এই যাত্রার মধ্যে দিয়েই শুরু হয় তার দীর্ঘ 17 বছরের স্বঘোষিত নির্বাসিত জীবন। লন্ডনের কিংস্টন বা রিচমন্ড পার্কের সে নির্বাসিত জীবন কিন্তু কখনোই আরাম আয়েশের ছিল না। ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষক সবার নজরদারিতে তিনি ছিলেন সবসময়। সবার চোখে তিনি ছিলেন হাওয়া ভবনের সেই বিখ্যাত, সেই রহস্যময় নায়ক, যিনি 17 বছরের নির্বাসিত জীবনে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়েছেন, যিনি বুঝতে পেরেছিলেন যে কেবল পেশিশক্তি দিয়ে রাজনীতি হয় না। তিনি যখন লন্ডন থেকে স্কাইপে বা জুম কলে কর্মী সমর্থকদের সাথে কথা বলতেন, রাজনৈতিক আলোচনা করতেন, সবাই লক্ষ্য করলেন যে তিনি আর সেই আগের মতো আগ্রাসী নন, রুক্ষ নন, অসংযমী নন, বরং একজন দায়িত্বশীল রাজনীতিবিদ। 17 বছর পরে দেশের মাটিতে পা রেখেই তিনি দেশবাসীকে চমকে দিয়ে মার্টিন লুথার কিংয়ের মতো তিনি বলে উঠলেন, আই হ্যাভ এ ড্রিম। স্পষ্ট করে দিলেন তার রাজনৈতিক দিশা। বললেন, প্রতিশোধ মানুষের জন্য ভালো কিছু আনে না, কেবল দেশ ছাড়তে বাধ্য করে। সুতরাং প্রতিশোধ নয়, বরং জাতীয় স্বার্থই বড়। বিদেশ নীতিতে সুস্পষ্ট করলেন তার নীতি, নিয়ে আসলেন তার নতুন অস্ত্র, বাংলাদেশ ফার্স্ট ডক্ট্রিন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তারেক রহমান, এই পরিবর্তিত মানুষটি আজ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষজন, শুধু বাংলাদেশই নয়, সমগ্র ভারত, পাকিস্তান, চীন, বলতে গেলে সমগ্র এশিয়ার মানুষজনই এই মুহূর্তে এটাই বিশ্বাস করে যে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানই হলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশে স্থিতিশীল একটা সরকার গড়তে সক্ষম হবেন, যা বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে তারেক রহমানের কাছে কাজটা কিন্তু মোটেই সহজ নয়। একটা অবাধ নির্বাচন শেষ হয়েছে মানে এই নয় যে দেশে শান্তি এসেছে, দেশের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মৌলবাদী শক্তি দুর্বল হয়েছে, দেশ সমৃদ্ধ হয়েছে, তা কখনোই নয়। ইতিমধ্যে জামাত সহ বিরোধী শিবিরের বিভিন্ন অংশ থেকে একটা তত্ত্ব ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে তারেক রহমান মানেই ভারতের হাতে তিনি তামাক খাবেন। দেশের চলতি ভারত বিরোধী আবহে একবার এই তকমা তার গায়ে যদি সেটে যায়, তাহলে কাজ করা তার পক্ষে যে খুব মুশকিল সেটা বলা বাহুল্য। সেজন্যই বোধ হয় তারেক রহমান প্রথম থেকেই অত্যন্ত সতর্ক। তিনি ভালো করেই জানেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য দিল্লির সঙ্গে সম্পর্ক রাখাটা কতটা জরুরি। পাশাপাশি এটাও তার উপলব্ধিতে আছে যে ভারতের কাছে মাথা নুইয়ে নয়, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব করা সম্ভব, যেখানে তার একটাই নীতি হবে, বাংলাদেশ বিফোর অল, সবার আগে বাংলাদেশ, জাতীয় স্বার্থ আগে, পরে বন্ধুত্ব। তিনি ইতিমধ্যেই দিল্লির দরবারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমরা বন্ধু হতে চাই, কিন্তু নতজানু হতে চাই না। তিনি বলেছেন, ফ্রেন্ড ইয়েস, মাস্টার নো। ভারতের সঙ্গে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে তার এই যে একটা ভারসাম্য রক্ষাকারী নীতি তিনি অনুসরণ করতে চাইছেন, যা নিঃসন্দেহে তার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করছে। কূটনীতিবিদরা বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বেশ কয়েকটা চ্যালেঞ্জ মোকাবেলার উপর। এই চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল, 1, তিস্তা গঙ্গা সহ অন্যান্য নদীর জলবন্টন সংক্রান্ত সমস্যা, 2, সীমান্ত হত্যা এবং অনুপ্রবেশকারীর সমস্যা, 3, আদানির বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যা, 4,
সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থাপনা ও উন্নতির সমস্যা। 5, বাণিজ্যিক ও অর্থনৈতিক সার্বভৌমত্ব। বলা বাহুল্য এইসব চ্যালেঞ্জগুলির মোকাবেলা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে করবেন তা আমাদের জানা নেই। আমরা শুধু এটুকুই জানি যে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার ক্ষেত্রে তার নীতি হবে বাংলাদেশ বিফোর অল, অর্থাৎ সবার আগে জাতীয় স্বার্থ রক্ষা করাই তার নীতির মূল কথা। এই নীতি তিনি কিভাবে বজায় রাখবেন এখন সেটাই দেখার বিষয়। তবে এটা বলা বাহুল্য যে এই বিষয়ের উপরেই নির্ভর করছে ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ। তবে এই গল্পটির আরেকটি পিঠ আছে। দিল্লির নীতি নির্ধারকরা হয়তো এতদিনে বুঝতে পেরেছেন যে দিন বদলে গেছে, সময় বদলে গেছে। এতদিনে তারা কেবল একটি নির্দিষ্ট দলের সাথে বন্ধুত্ব করেছেন, কিন্তু 2024-এর ছাত্র জনতার বিপ্লবের পর ভারতও অনুধাবন করতে পারছে যে বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টকে, আবেগকে উপেক্ষা করলে তা হবে মস্ত বড় ভুল। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন বার্তা তিনি জানিয়েছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভোটের কিছু আগে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত থেকেছেন। তিনি তারেক রহমানের সাথে কথাও বলেছেন। শপথের দিন বাংলাদেশের আমন্ত্রণে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি সশরীরে উপস্থিত থেকেছেন। তাছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরামর্শ অনুযায়ী ভারত দ্রুত কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে হয়তো চলেছে। 1, ভারত বাংলাদেশ সীমান্ত খুলে অবিলম্বে বাণিজ্যকে স্বাভাবিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, কেননা এখানে বাণিজ্যের গতি স্লথ হলেই সীমান্ত সংলগ্ন জামাতি মৌলবাদীরা ভারত বিরোধিতা করার সুযোগ আবার পেয়ে যেতে পারে। 2, 2024 সালের আগস্ট থেকে ভিসা নিয়ে ভারত যে কড়া অবস্থান নিয়েছিল তা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, কেননা চিকিৎসার কারণে কলকাতায় আসার জন্য সে দেশের বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন। এই একটি ব্যাপারে নয়াদিল্লি উদারতা দেখালে সম্পর্ককে এক ধাক্কায় অনেকটা সহজ করা যাবে বলে মনে করা হচ্ছে। 3, এবছরই গঙ্গার জল বন্টন চুক্তি শেষ হতে চলেছে। তাছাড়া তিস্তা চুক্তি 1 দশকেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে। নদী জল বন্টনের চুক্তিগুলিকে দ্রুত উভয় দেশের সম্মানজনক শর্তে নবীকরণ করা অবশ্যই দরকার, আর সে ব্যাপারে ভারত এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। 4, 2017 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের আদানি পাওয়ারের। চুক্তি অনুযায়ী পরবর্তী 25 বছর ধরে 100% বিদ্যুৎ সরবরাহের কথা ছিল আদানিদের, কিন্তু হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। এই জটিলতা দূর করার জন্য ভারত সরকার সম্ভবত সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলে সংবাদ সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে। আর 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার অস্বস্তিকর প্রসঙ্গ। ভবিষ্যতে তিনি অন্য কোনো রাষ্ট্রে ব্রিটেনের মতো আশ্রয় নিতে পারেন কিনা সেজন্য সক্রিয় কূটনৈতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে ডোভালের অফিসকে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটাই লঘু করে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ ভারতের এই সম্ভাব্য পদক্ষেপগুলিকে বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় যে নতুন বাংলাদেশ সরকারকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার একটা বার্তা দেওয়া হচ্ছে যে নতুন এই বাংলাদেশ সরকারের সাথে ভারত একসঙ্গে আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুক, কারণ ভারত মনে করে যে এই সরকার বাংলাদেশকে স্থিতিশীল করবে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার সবার আগে বাংলাদেশ বিফোর অল এই যে নীতি, এই নীতি কি দক্ষিণ এশিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? তার জমানায় কি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে সুসম্পর্ক আবার তৈরি হবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে প্লিজ আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে আমাদেরকে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।